গল্প পারুলের গল্প ১৩ই ফেব্রুয়ারি ২০১১ সন্ধে ৬টা ৩। এই পোস্টটি শেয়ার করতে চাইলে পারুলদের বাড়িউলি জিন্নাতুন বেগম বড্ড বদ কিসিমের। আলমের ঘরে পারুলকে ঠেলে দিতে চায় বুড়ি। বুড়ির বড় ভাসুরের ছেলে আলম কুরিয়ায় চাকরি করে, কিছুদিন হল ঢাকায় এসেছে। পারুল দেখতে শ্যামলা হলেও চটক আছে, শরীর জুড়ে ঢলঢলে লাবণ্য আছে। জিন্নাতুন বেগমের ঘটকালি করার শখ হয়েছে। পারুল তো আর জিন্নাতুন বেগমকে বলতে পারে না আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠান। বলতে পারে না, কারণ পারুলের তখন জাহিদের শ্যামলা মুখটা মনে পড়ে। পারুল জিন্নাতুন বেগমকে এড়িয়ে যেতেও পারে না, কারণ ৬ মাসের বাসা ভাড়া বাকি। পারুলের কিন্তু এখন বিয়ের চেয়ে বেশি দরকার একটা চাকরি। পারুলের বাবা আহাদ আলীর টিপু সুলতান রোডে একটা ফার্মেসি ছিল। কি এক নেশার ঘোরে পড়ে সে দোকান বেচে দিয়েছে। জমানো টাকা যা ছিল সেসব হু হু করে ফুরিয়ে আসছে। পারুল আর যাই করুক, কষ্ট করে জগন্নাথ থেকে বিয়ে পাশ করেছে। এখন হন্যে হয়ে একটা চাকরি খুঁজছে। একটা চাকরির খোঁজ অবশ্য পেয়েছে ও। যাত্রাবাড়িতে একটা মেডিকেল সেন্টারের রিসেপশনিস্ট। ভালো কথা, কিন্তু কর্তৃপক্ষ ৫০,০০০ টাকা ঘুষ চায়। পারুল ৫০,০০০ টাকা কোথায় পাবে এখন? পারুলের মা দিলারা বেগম আলমকে দাওয়াত করেছে। আলমের পয়সা আছে এবং সংসারে এখন যা অবস্থা, তাতে বড় মেয়েটির জামাই টাকা পয়সাওয়ালা হলেই ভালো। এটা একটা কারণ। দ্বিতীয় কারণটি হল জিন্নাতুন বেগমকে খুশি করা। জিন্নাতুন বেগম বিধবা, ২ মেয়ের মা। ২টি মেয়েরই বিয়ে হয়ে গেছে। কাজেই বকেয়া বাড়ি ভাড়ার জন্যে অযথা নির্দয় হন না বৃদ্ধা। তার ওপর আলমের বউয়ের জন্যে বাড়িউলি পারুলের কথা ভাবছে, এ সংবাদ দিলারা বেগমের কানে পৌঁছেছে। দিলারা বেগম এতে অখুশি নন। পারুল সবই বোঝে, অস্থির বোধ করেও। জাহিদের পক্ষে এক্ষুনি পারুলকে বিয়ে করে ঘরে তোলা সম্ভব না। জাহিদরা থাকে নারিন্দা। পারুলদের গলির ২টি গলি পরেই। জাহিদের অনেকগুলি ভাইবোন। জাহিদ বেকার। জাহিদের অবশ্য মোতালেব প্লাজায় একটা মোবাইলের দোকানে চাকরির কথাবার্তা চলছে। দেখা যাক কি হয়। আলম মরণচাঁদের ৫ কেজি মিষ্টি নিয়ে দাওয়াত খেতে এলো। কালো প্যান্টটা সাদা পাঞ্জাবি পরেছিল। ড্রয়িং রুমে বিদেশি পারফিউমের গন্ধ সঙ্গে বিরিয়ানির গন্ধ মিশে অদ্ভুত এক গন্ধের সৃষ্টি হয়েছে। পারুল এক গ্লাস ট্যাং নিয়ে ড্রয়িং রুমে ঢুকল। আলম ভাইকে দেখলে তার কেমন মায়া লাগে। আলম ভাইয়ের গায়ের রং ভরসা, গোলগাল চেহারা, ছোট ছোট করে ছাটা লালচে শক্ত চুল। বেটেই বলা যায়, কেমন লাজুক লোকটা। পারুল এই লোকটাকে বিয়ে করবে না, কাজেই কথাবার্তায় ওর বিন্দুমাত্র জড়তা নেই। জিন্নাতুন বেগমের ইচ্ছায় আলম ভাইয়ের সঙ্গে রাগে টুকটাক কথা হয়েছে। আলম ভাইয়ের দেশের বাড়ি মুন্সীগঞ্জের কবুতরখোলা নূরপুর গ্রামের মেয়ে জোছনা। ৭ বছর ধরে তারই ভালোবাসে আলম ভাই। জোছনাকে বিয়ে করবে বলে পড়ালেখা বাদ দিয়ে কোরিয়া যাত্রা। এখন দেশে ফিরেছে জোছনাকে বিয়ে করার জন্যে। পারুলকে বোনের মতো দেখেন। সত্যি আপনি আমারে বোনের মতো দেখেন? পারুল উচ্ছ্বসিত হয়ে ওঠে বলে। হ্যাঁ, মাথা নাড়ে আলম। এত সব গোপন কথা পারুলদের বাড়িউলি জিন্নাতুন বেগম জানে না। বদ কিসিমের বুড়ি। এসব না জেনেই পারুলকে আলমের ঘরে ঠেলে দিতে চায় বুড়ি। পারুল সোফায় আলমের মুখোমুখি বসে। টুকটাক কথাবার্তা হয়। এক ফাঁকে নিরুপায় হয়ে পারুল বলেই বসল, আলম ভাই, আপনি কি আমাকে ৫০,০০০ টাকা ধার দিতে পারবেন? এত টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? মাস ৬ মধ্যে শোধ করে দেব। আহা, সে তো বুঝলাম, কিন্তু তুমি অত টাকা দিয়ে কি করবা? আমার একটা চাকরি দরকার, সেজন্যে ঘুষ লাগবে। বুঝছি, বলে আলম মাথা নাড়ে। তারপর গ্লাসে চুমুক দিয়ে জিজ্ঞেস করে, যে চাকরি দিব তারে তুমি ভালো করে চিনো? চিনি, যারে টাকা দিমু তিনি আমার চাচা লাগে। আচ্ছা, দিব। আজ বিকালের বাসে আমি কবুতরখোলা যাচ্ছি। আগে সেখান থেকে ঘুরে আসি, তখন দেব। পারুলের খুশিতে নাচতে ইচ্ছে করে। ওর একটা চাকরি হলেই এই সংসারটা টিকে যাবে, নইলে কি যে তা আল্লাই ভালো জানেন। আব্বার যে কি ঘোর লাগল, কি এক নেশায় ভালো মানুষটা বছরখানেক ধরে আধ পাগল হয়ে গেছে। কি আব্বাকে বুঝিয়েছে সোনার গায়ের মাটির নিচে নাকি রাজা বাদশাদের তার সোনাদানা লুকোনো আছে। গোপনে সেই সোনাদানার সন্ধান করছে একটি পার্টি। পার্টির নাম রত্নাকর পার্টি। তো সোনাদানার সন্ধানে খরচ কম না, এজন্য একটি তহবিল গঠন করা হয়েছে। তহবিলে কেউ ৫০ লাখ টাকা, কেউ ১ কোটি টাকা, কেউ ১.৫ কোটি টাকা দিয়েছে। পারুলের আব্বার অত টাকা নেই। সে টিপু সুলতান রোডের ফার্মেসি বেচে ১৫ লাখ টাকা দিয়েছে। পারুলদের দেশের বাড়ি গাজীপুরের বান্না।
রেল স্টেশনের ধারে পৈতৃক জমি জমা ছিল। সেই জমি বেচে আরও 5 লাখ টাকা দিয়েছে। এই নিয়ে পারুলের মা ফোঁস করে। পারুলের আব্বা বলে, যখন টাকা হইব দিলু, তখন টাকা রাখার জায়গা পাইবা না, বুঝলা? আমরা এ দেশ ছাইরা মালয়েশিয়া চলে যাব। দেখতেছ না ঢাকা শহরের কি অবস্থা? রাস্তায় বার হইলেই জ্যাম আর ডিজেলের গন্ধ। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, বুঝলা? দিলারা বেগম ফোঁস করে বলে, সে তো বুঝলাম, কিন্তু তুমি টাকা পাইবা কবে? পারুলের আব্বা বলে, টাকা একদিন না একদিন পামই। আরে আমার লগে কত বড় বড় পার্টি মিটিং করে, আমি কপালের জোরে চান্স পাইছি। কথাটা ঠিকই। জুরাইনের কবির হোসেনের জানের দোস্ত বলেই আহাদ আলীকে রত্নাকর পার্টিতে নেওয়া হয়েছে। কবির হোসেন লোক ভালো না, ধান্দাবাজ। 10 বছর আগে গুলিস্থানের ফুটপাটে রত্নপাথর বেচত। এখন রত্নপাথর না বেচলেও ধান্দাবাজি করে বেড়াইছে। বড় লোকের বাগান বাড়িতে মেয়ে সাপ্লাই দেয়, সিনেমায় এক্সট্রা সাপ্লাই দেয়। এসব কথা শুনে রাগ হয় পারুলের। জাহিদের সঙ্গে ঝগড়া করে। জাহিদ হাসে। কবির চাচা আব্বার বন্ধু, সে খারাপ হয় কি করে? আব্বার না হয় সোনারূপার নেশা লাগছে, অন্য বদভ্যস্ত নাই। যাই হোক, সেই কবির চাচাই যাত্রাদারির একটা মেডিকেল সেন্টারের রিসেপশনিস্টের চাকরির খবর এনে দিয়েছেন। কিন্তু কথা হইল, মা রাউফ সাব নগদ 50,000 টাকা ঘুষ চান। রাউফ সাব কে চাচা? আছে, সে একজন বড় দিলদাল মানুষ। যাত্রাবাড়ির মেডিকেল সেন্টারে শেয়ার আছে। নিজে মালিক হইলে খরচ কম হইত। গেল বছরে আমি রাউফ সাবরে মেরুলে 10 কাঠা জমি কিন্না দিছিলাম। সেই জমি এখন আমিন মোহাম্মদের কাছে বেচে 1 কোটি টাকার মালিক হইছেন রাউফ সাব। বুঝলাম, কিন্তু অত টাকা কোথায় পাবো চাচা? বড় ভাবনার কথা মা। আচ্ছা, দেখি কি করতে পারি। এরপর আর কবির চাচার দেখা নেই। রাত 9টার দিকে আলম ভাইয়ের ফোন এলো। বললেন, এইমাত্র কবুতরখোলায় পৌঁছালাম, আরও আগে পৌঁছতাম, রাস্তায় জ্যাম ছিল। আচ্ছা, ভালো থাকবেন, পারুল বলে। ফোন অফ করতেই ফোনটা আবার বাজল। ঝুমা জাহিদের খালাতো বোন, একসঙ্গে পড়ত জগন্নাথে। সেই সূত্রেই জাহিদের সম্পর্ক। ঝুমা বলল, কাল আমার জন্মদিন। মনে আছে, পারুল বলল। কাল সকাল 9টার মধ্যে সাজ্জাগুজ্জা বাংলা বাজারের মোড়ে আইসা দাঁড়ায় থাকবি। আমরা যে দোকান থেকে পুরান বই কিনতাম সেই দোকানের সামনে। আমরা তরে তুইলা নিব। পারুল খুশি হয়ে বলল, আচ্ছা। পরের দিনটা ছিল মেঘলা। সকালের দিকে পারুল, ঝুমা, জাহিদ আর মিল্টন লালবাগ কিল্লা ঘুরে বেড়াল। মিল্টন বন্ধু, সূত্রপুর থাকে। ঝুমার সঙ্গে মিল্টনের সম্পর্ক বছর দুয়েকের। লম্বা, শুকনো আর শ্যামলা মতন দেখতে। ওদের পরিবার চাইনিজ মোটরসাইকেল ইম্পোর্ট করে। বিজয়নগরে শোরুম আছে। দুপুরে নীল খেতে তেহারি খাওয়ালো ঝুমা। নীল শাড়ি পরেছে, ফর্সা আর সুন্দরী ঝুমা। নীল শাড়িতে ভালো মানিয়েছে। ঝুমা আর মিল্টনের বিয়ের কথাবার্তা চলছে। খেতে খেতে সে তথ্য ফাঁস করে দিল পারুল। বিয়ে হবে পারিবারিকভাবেই। এই খবরটা শুনে জাহিদ ক্ষুণ্ণ হয়েছে বলে মনে হলো পারুলের। জাহিদের মোতালে প্লাজায় সেই মোবাইলের দোকানে চাকরিটা হয়নি। সকাল থেকেই গুম হয়েছিল। জাহিদের বাবার হাঁপানির সমস্যা আছে। একরকম কর্মহীন মানুষ তিনি। বংশালে 2টো দোকান আছে জাহিদদের, সেই ভাড়ার টাকায় সংসার চলে। বেকার জাহিদের অস্থির লাগবেই। বলাকায় মন পুরা চলছিল। মিল্টন আগেই টিকিট কেটে রেখেছিল। পরীর মৃত্যু ঝুমা আর পারুলকে জোর ধাক্কা দিল মনে হল। যদিও বিচ্ছেদের কাহিনীটি ওরা আগে থেকেই জানত। মুখ কালো করে হল থেকে বেরুল ওরা। প্রাণপণ কান্না চাপছিল। হল থেকে বেরিয়ে মেঘলা দিনের ভিড় ফুটপাতে হাঁটে ওরা। গাউসিয়া মার্কেট থেকে সুন্দর একটা চামড়ার ব্যাগ কিনে ঝুমাকে গিফট করল পারুল। ঝুমা খুশি। হঠাৎ জাহিদের দিকে চোখ গেল পারুলের। জাহিদকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। পারুল বলল, আরে তুমি অত চিন্তা করো কেন? আমার মেডিকেল সেন্টারে চাকরি হইব। জাহিদ 50,000 টাকা ঘুষের কথা জানত। জাহিদ জিজ্ঞেস করে, চাকরি হইব বুঝলাম, কিন্তু অত টাকা তুমি পাইবা কইরা? পারুল ফস করে বলল, টাকা কবির চাচা ধার দেব কইছে। এমনিতে মিল্টন ঝুমার বিয়ের কথা শুনে জাহিদের মেজাজ বিগড়েছিল। সে ক্ষিপ্ত হয়ে বলল, ওই কবির ফটকার টাকা নিবি তুমি? পারুল ফুরফুরে মেজাজে ছিল। এখন পারুদ নেমে এলো শূন্যের ঘরে। পারুল চেঁচিয়ে বলে, কবির ফটকা তোরে কইছে? না, তোর হাতে প্রমাণ আছে। প্রমাণ চাও? চাই। প্রমাণ দেমো, খাড়াও। হাঁটতে হাঁটতে ওরা 4 জন নীলক্ষেতের বইয়ের দোকানের কাছে পৌঁছে গিয়েছিল। ঝিরঝিরি করে বৃষ্টি পড়ছিল। মিল্টন একটা সিগারেট ধরিয়ে টানছিল। ওর পয়সা আছে বলে ও ঝুমার খবরদারি মানে না। কালো টি-শার্ট আর জিন্সের প্যান্ট পরেছে। রাস্তায় চোখ। সিএনজি খুঁজছে। রাস্তার উপর একটা সিএনজি থেমেছিল। ঝুমা ধমক দিয়ে বলে, এই
তোমরা কি শুরু করলা? কবির ফটকার টাকা নিলে তোমার সঙ্গে আমার আর সম্পর্ক নাই। কথাটা বলে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে জাহিদ। পারুলের কথায় মাস দুয়েক ধরে সিগারেট কমিয়ে দিয়েছিল। আজ সারাদিনে একটা সিগারেটও খায়নি সে। অনেকক্ষণ ধরে বুকের ভিতরে কেমন ফাপড় লাগছিল। এখন সিগারেট ধরিয়ে জানান দিল সে আর পারুলকে পাত্তা দেয় না। পারুলের মাথায় আগুন ধরে যায়। সে এদিক ওদিক তাকায়। তারপর হনহন করে রাস্তায় থেমে থাকা সিএনজির ওদিকে এগিয়ে যায়। মেঘলা দিনের বৃষ্টিতে পারুল অনেকটাই ভিজে গেছে। সেসব অবশ্য খেয়াল করছে না। ঝুমা কিছুটা দৌড়ে ওর পিছন পিছন যেতে যেতে বলে, এই পারুল, এই তুই আমাদের লগে যাবি না? মিল্টনে বসুন্ধরায় নিয়ে যাইব, থাই স্যুপ খাওয়াইব কইছে। পারুল উত্তর দেয় না। শরীর ভর্তি রাগ নিয়ে সিএনজিতে নারিন্দা চলেন বলে উঠে বসে। সিএনজি চলতে শুরু করে। জাহিদের সঙ্গে পারুলের সেই শেষ দেখা। ৩ দিন পর আলম কবুতরখোলা থেকে ফিরে আসে। এসে পারুলকে দেখা। এসে পারুলকে ফোন করে দেখা করার জন্য। বিধ্বস্ত চেহারা, মুখে দাড়ি গজিয়েছে। পারুল টের পায় আলম ভাইয়ের কিছু একটা হয়েছে, খুব খারাপ। আলম ভাই সব খুলে বলে। জ্যোৎস্নার বিয়ে হয়ে গেছে। গ্রামের এক সচ্ছল পরিবারের ছোট ছেলের সঙ্গে গত 1 বছর ধরে জ্যোৎস্নার সম্পর্ক গড়ে উঠেছিল। আলম ভাই টের পায়নি। এবার গ্রামে গিয়ে সব জানতে পারে। মা অবশ্য অন্য জায়গায় বিয়ে ঠিক করে রেখেছিল। ক্ষুব্ধ হয়ে সে বিয়ে ভেঙে দিয়েছে। অস্থির লাগছিল। ঢাকায় চলে এসছে। বলেন কি? পারুল স্তব্ধ হয়ে যায়। জ্যোৎস্না এমন ব্যবহার করবে জানলে কোরিয়া থেকে ফিরতাম না। আমার কত টাকা নষ্ট হইল। ফেরার পথে শখ কইরা সিঙ্গাপুর থেকে শাড়ি গয়নাগাটি কিনছিলাম। এখন বলে আলম ভাই খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলায়। পারুল বিপদের আঁচ পায়। আলম ভাই যদি এখন আমাকে বিয়ে করতে চায়, আপনি এখন কি করবেন? সাবধানে জিজ্ঞেস করে পারুল। আলম কাঁধ ঝাঁকায়, বলে, আমি আর কোরিয়া যাব না। পোর্টে কাজ করতাম, ওইখানে অনেক কষ্ট, বরফ পড়ে। জ্যোৎস্নার জন্য এত কষ্ট করতাম, ওই যখন ফাঁকি দিল, শালার। ভাবতেছি ঢাকায় ব্যবসা করব, কবুতর খোলা আর যাব না। খন কি? আপনি আর কবুতর খোলা যাবেন না? না, কবুতর খোলায় থাকলে কখন জ্যোৎস্নার জামাইয়ের কল্লা দাইয়ের এক কোপে নামায় দেই, শালার। পারুলের বুক কাঁপে, বলে, থাক, আপনি তাইলে আর কবুতর খোলা যাইয়েন না। না, যামু না, আলম বলে। আমার এক বন্ধু প্রিন্স প্লাজায় চাইনিজ মোবাইলের শোরুম নিছে। শওকতের পার্টনার দরকার। আমি ওর পার্টনার হব ভাবতেছি। তুমি তোমার টাকার জন্য ভাইব না। টাকা তুমি কালই নিয়ে নিও। তোমার চাকরি দরকার পারুল, আমি বুঝি। আচ্ছা, দিয়েন। পারুলের বুক থকথক করে। এরপর সুর নরম করে আলম বলে, একটা কথা বলি পারুল? বলেন। পারুলের মনে হল ঘরটা দুলছে। ঘরে কেউ নেই। বাড়িউলি জিন্নাতুন বেগম ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন। কাজের মেয়ে কুলসুম রান্নাঘরে। তোমারে আমার পছন্দ পারুল। আলমের কণ্ঠে গভীর আবেগ। পারুল চুপ করে থাকে। কানের লতিতে তাপ টের পায়। হাতের তালু ঘেমে যাচ্ছে। তলপেটের কাছে কেমন একটা শিরশিরানি। এখন তুমি কি বলো? পারুল কিছুক্ষণ মাথা নিচু করে থাকে। বুকটা ভীষণ কাঁপছে। বলল, না আলম ভাই, আপনি আমার ভাই লাগেন। আর আর আমি একজনকে পছন্দ করি। কথাটা বলার পর জাহিদের মুখটা মনে পড়ল। মুহূর্তেই রাগ টের পেল পারুল। কত বড় সাহস! কবির চাচাকে বলে ফটকা, আমি মানা করার পরও সিগারেট ধরায়। আলম চুপ করে থাকে। কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। লোকটা ভালোই। বলে, তোমার যা ইচ্ছা, আমি জোর করব না। আমি এখন যাই, বলে ও দ্রুত বাড়ি ফিরে এসে কবির চাচাকে ফোন করে। পরদিন বিকেলে কবির চাচা এসে টাকা নিয়ে যায়। এই গরমেও মাঝবয়সী লোকটার গলায় লাল মাফলার পেঁচানো। সব সময় সাদা শর্ট পরে থাকেন। গায়ে সিগারেটের গন্ধ। মাথার সামনের দিকে টাক, শুকনো, গায়ের রং কালো। কণ্ঠস্বরটি কিন্তু ভরাট। জুরাইন কবরস্থানের কাছে বাড়ি। অবশ্য কখনো যাওয়া হয়নি। কবির চাচাকে পারুলের ভালোই লাগে। ভদ্র। মায়ের সঙ্গে কথা বলার সময় মাথা নিচু করে থাকে। অথচ জাহিদ বলে, কবির হোসেন লোক ভালো না, ফটকাবাজ। বড় লোকের বাগান বাড়িতে মেয়ে সাপ্লাই দেয়, সিনেমায় এক্সট্রা সাপ্লাই দেয়। এসব কথা শুনলে রাগ হয় না? কবির চাচা টেলিফোন করে ইন্টারভিউয়ের তারিখ জানিয়ে দিলেন।
8 তারিখে ইন্টারভিউ। বললেন 9টার মধ্যে অফিসে উপস্থিত হইবা মা। না পারলে চাকরি পাইবা না, টাকাও ফেরত পাইবা না। যাব চাচা, আপনি টেনশন কইরেন না। 8 তারিখ বুধবার 7টার মধ্যে তৈরি হয়ে ঘর থেকে বের হয় পারুল। আব্বা কাল রাতে ফিরেনি। আব্বা ইদানিং প্রায়ই বাড়ি ফিরছে না। ইদানিং আব্বাকে মলিন দেখায়। এখনও সোনাদানা হাতে আসেনি। বাজারে ধার দেনা বাড়ছে। কদিন হলো মায়ের গয়নার বাক্স পাওয়া যাচ্ছে না। বাক্সটা আলমারিতে ছিল। এ নিয়ে বাড়িতে তুলকালাম। রুমাকে মায়ের সন্দেহ। রুমা পারুলের ছোট বোন, কলেজে পড়ে। পাড়ার এক উঠতি মাস্তানের সঙ্গে ঘুরে বেড়ায়। পারুলের ধারণা কাজটা আব্বার। ইদানিং কেমন সন্দেহ হয় পারুলের। ওদের সংসারের এই দুরবস্থার জন্য কবির চাচা দায়ী নন তো? জাহিদ কবির চাচা সহ্য করতে পারে না। জাহিদ রগঝটা হলেও অসত্য বলে না। কেমন একটা সারল্য আছে ওর ভেতরে। কবির চাচা কি সত্যিই ধান্দাবাজ? পারুলের বুক কাঁপে। রোদ ঝলমলে দিন। যাত্রাবাড়ির মেডিকেল সেন্টারের গেটের ওপরে বড় করে লেখা রাউফ মেডিকেল সেন্টার। 8,000 টাকা বেতন। বেতনের টাকায় আগে বাড়ি ভাড়া শোধ করবে। বাড়িউলি জিন্নাতুন বেগম ভাড়ার জন্য চাপ না দিলেও মাঝে মাঝেই খোটা মালেন। সেটা সহ্য হয় না। বাসায় অবশ্য বেতন কম করে বলতে হবে, নইলে আব্বা টাকা চেয়ে নিয়ে সোনাদানা খোঁজার কাজে খরচ করবে। পারুল একটা টিউশনি করে, মাস গেলে 2,000 টাকা পায়। আব্বা মাঝে মাঝে 2-4-500 টাকা চেয়ে নেয়, বলে একবারে সব শোধ করে দিমু মা। বাড়ি ভাড়া দিতে না হলেও বাজার সদাই, ইলেকট্রিক বিল আর গ্যাসের বিল দিতে হয়। পারুলের টেনশন হয়, না আব্বা না আলম ভাইয়ের কাছে টাকা চেয়ে বসে। তখন আর লজ্জার শেষ থাকবে না। আলম ভাইকে গতরাতে ফোন করে ইন্টারভিউয়ের কথা বলেছিল পারুল। হাজার হলেও বিনা দলিলে এত টাকা দিলেন। আলম ভাই বললেন 10টার দিকে ফোন করে খোঁজ নেবে ইন্টারভিউ কেমন হলো। রিকশা থেকে নেমে ভাড়া মেটালো পারুল। সাদা রঙের সালোয়ার কামিজ পড়েছে, সবুজ ওড়না। ওর হাতে একটা নীল রঙের ফাইল। তাতে সার্টিফিকেটগুলি আছে। কম্পিউটারের কোর্স করেছে 2টো। এক্সেল জানে। সেসব সনদপত্র আছে ফাইলে। গেটে ঢোকার মুখে ঝুমার ফোন। একবার ভাবল অফ করে দেয়, আজ একটা বিশেষ দিন। পরে কি মনে করে ধরল। হ্যালো ঝুমা, ক। ঝুমা চিৎকার করে বলে, জাহিদ অ্যাক্সিডেন্ট করছে, জলদি তুই মেডিকেল কলেজ আয়। ঝুমার কথা শেষ হয় না। যেন মৃদু ভূমিকম্প হল। হাত থেকে ফাইল আর মোবাইলটা পড়ে যেতে যেতে সামলে নিল। বুক ভীষণ কাঁপছে, চোখে ভাসপা দেখে। খালি একটা সিএনজি এদিকেই আসছিল। মেডিকেল কলেজ বলে উঠে পড়ে পারুল। পারুলের মনে হল ওর ভীষণ জ্বর, আর চারপাশ ভীষণ রকম শব্দহীন। চারপাশের শব্দগুলি ওর কানে পৌঁছচ্ছে না। ঘাম হচ্ছে ভীষণ, কণ্ঠনালী শুকিয়ে আছে। জাহিদের মুখটা মনে করতে মুখটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে। কখন যে পৌঁছে গেল মেডিকেল কলেজের সামনে। গেটের কাছে ভিড়, রিকশার জটমা। চেনা কাউকে দেখা যায়নি। ঘোরের মধ্যে ভাড়া মিটিয়ে এলোমেলো পায়ে হেঁটে গেটের কাছে চলে এলো। জাহিদ আমার উপর জিদ করল। হঠাৎ চোখে পড়ল মিল্টন ভাই। মোটরসাইকেল থেকে নামছে। মিল্টন ভাই বলে দৌড়ে যায় পারুল। তুমি কার কাছে শুনলে? মিল্টন ভাই জিজ্ঞেস করে। ঝুমায় ফোন করছিল, জলদি ভিতরে চলেন, কি হয়েছিল? সকালবেলা জাহিদ বংশাল গেছিল ভাড়ার টাকা তুলতে। রাস্তা পার হওয়ার সময় প্রাইভেট কার ধাক্কা মারছে। ওহ, মিথ্যে কথা। মিল্টন ভাই মিথ্যে কথা বলছে। সত্যি কথাটা পারুল ছাড়া কেউ জানে না। হাসপাতালের করিডোরে ভিড়, ফিনাইলের গন্ধ, বমি পায় পারুলের। মিল্টন ওর হাত ধরে আছে। কে যেন চিৎকার করে কাঁদছে। পারুলের দৃষ্টি ভাসপা, মাথার ভেতরটা কেমন অবশ হয়ে আসছে। জাহিদ বাঁচবে তো? ওর সঙ্গে ভীষণ জরুরি কথা ছিল। কালো রঙের একটা কোল্যাপসেবল গেটের এপাশে ঝুমা দাঁড়িয়ে আছে। ও একটা বোরখা পরা মহিলাকে জড়িয়ে ধরে আছে। জাহিদের মা? মহিলা কাঁদছেন, ঝুমা কাঁদছে। ওদের পাশে জাহিদের ছোট বোন নাজিমা, সেও কাঁদছে। জাহিদের বাবাকেও দেখতে পেল পারুল। পায়জামা পাঞ্জাবি পরা বৃদ্ধ অসহায়ভাবে দাঁড়িয়ে। মিল্টন ঝুমার পাশে গিয়ে দাঁড়াল। ঝুমা ওকে দেখে মাথা নাড়ল। সব শেষ। পারুলের মাথা টলে ওঠে। অতল এক খাদের কিনারে পৌঁছে কে যেন ওকে জড়িয়ে ধরে আছে। নাজমা না ঝুমা? ওর শরীরটা ভীষণ ভারী ঠেকছে। পরক্ষণেই হালকা হয়ে এলো। ভিজে শরীর জুড়ে কী রকম তাপ ছোটাছুটি করছে। পারুলের মোবাইলটা বাজছে। আলম ভাই।